একটা ডিম ভাজতে তোমার এত সময় লেগে গেল? আজ তো অফিস যেতে আমার অনেক লেট হয়ে যাবে। আরাফাত সাহেব, আর একটা কথা বলবা না। বিয়ের পর গুনে গুনে 3 বেলা আমি তোমার এই সংসারে ডিম ভাজি ছাড়া কি পেয়েছি? ডিম ভাজি করতে করতে আমার ইদানিং বমি চলে আসে। প্লিজ দেবা, একটু বোঝার চেষ্টা করো। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি আরাফাত সাহেব, এইভাবে আপনি চলতে পারেন কিন্তু আমি চলতে পারি না। এতদিন না আপনার জন্য আমার অগাধ প্রেম ছিল, সেই প্রেমের ঘোর আমার কেটে গেছে। এই এক রুমের খুপড়ির ঘরে আপনি থাকতে পারেন, আমি থাকতে পারবো না। দেখো, আমি যা বেতন পাই তার পুরোটাই কিন্তু এই সংসারের জন্যই খরচ হয়। তো বড় বাসা নেওয়ার জন্য এক্সট্রা টাকা আমি কোথায় পাবো? তাছাড়া একটা বড় বাসা ভাড়া নিতে কত টাকা লাগে তোমার কি ধারণা আছে? আমার কোনো ধারণার দরকার নাই। আমরা এখন 2 জন আছি না, সামনে যদি 3 জন হই তখন কি করবে তুমি? তখন একটা ব্যবস্থা করেই ফেলবো। আর দিন কি মানুষের সবসময় এক যায় নাকি? তোমার যে স্বভাব তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে আমাদের দিনগুলো এভাবেই যাবে। না, এভাবে যাবে না। এবার ফাইনাল, আমরা একটা বড় বাসা নিয়েই ফেলবো। সামনে শুক্রবার আমি আর তুমি বাসা খুঁজতে বেরিয়ে যাবো। প্রমিস। এই আরাফাত, এই আরাফাত, এই বন্ধু, এই বন্ধু আরাফাত। আরে এইভাবে আমার পা থেকে মাথা পর্যন্ত অবজারভেশন করে কি আছে দোস্ত বলতো? না, দেখছি যে পরিবর্তনটা খুব মোটা তাজা আকারই হয়েছে। আরে কি যে বলিস না দোস্ত, আরে আমি কি তোর কোরবানির গরু নাকি যে আমার সাথে তুই ফট করে মোটা দাদা শব্দটা বসায় দিলি? আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুই গরু না, কিন্তু অন্য কিছুও তো ছিলি না। মানে কি? সেই বাচ্চু, কি বিস্ময়কর, কি আশ্চর্য। জীবন আসলে খুব সুন্দর, তাই না? বন্ধু, আব্রাহাম লিঙ্কন তো একটা সময় মুক্তি ছিল, তাই না? উনি কি আমেরিকার প্রেসিডেন্ট হন নাই? উনি কি হোয়াইট হাউসে যান নাই? সেটাই তো দেখতে পাচ্ছি। তোর মধ্যে তো আমি আব্রাহাম লিঙ্কনের একটা ছায়া দেখতে পাচ্ছি, ভবিষ্যৎ আমেরিকার প্রেসিডেন্ট। ইয়ার কি করিস দোস্ত, ইয়ার কি করিস না। এই বাস্তু একদিন বাংলাদেশের অনেক বড় কিছু হবে। এই বাস্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্বের কাছে। বাচ্চুকে সেই ইউনিভার্সিটির সেই বলদ বাচ্চু ভাবলে চলবে না রে বন্ধু। আচ্ছা এখন ওঠ, গাড়িতে ওঠ, অনেক কথা জমে আছে তোর সাথে বন্ধু। পাবলিক প্লেস না এটা। কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে এখানেই বল বাচ্চু, আসলে তোর মতলবটা কি? আর বন্ধুর সাথে বন্ধুর আবার মতলব কিসের? ওঠ, গাড়িতে ওঠ, তোর সাথে অনেকদিন পরে দেখা। আয় তোর একটু লিভ দেই। আরে আয়, গাড়িতে ওঠ। আরে ঘাইমা গেছিস তো বেটা, গাড়িতে এসি ছাড়া আছে। না বন্ধু, আই এম সরি, এই ঘামেই আমার আনন্দ। দেখা হবে অন্য সময়, বাই। দেমাগ চার গেল না তোর? আমার তো আছে ওই দেমাকটুকুই। সরি বন্ধু। স্যার, আবুল কনস্ট্রাকশনের ফাইলটা অনেক দিন পড়ে আছে, আপনি যদি একটু নাড়াছাড়া দিয়ে দেখতেন। পারবে সাহেব, আমি তো ফাইল নাড়াচাড়া দিই, কিন্তু আপনি খুব ভালো করেই জানেন কোনো প্রজেক্ট পাশ করার মতো এত পাওয়ার আমার হাতে নেই। মানে আমার মূল কাজ কিন্তু ওই নাড়াচাড়া করাই। নাড়াচাড়া করে দেখি যে ফাইলটা ঠিক আছে কিনা, প্রজেক্টটা ঠিক মতো হচ্ছে কিনা, এইটা খালি উপর মহলে জানানো, এটাই আমার কাজ। না স্যার, প্রাথমিক কাজটা তো আপনার হাত ধরে হয়, সেইটাই যদি আপনি একটু করে দিতেন আর কি। মানে পারবে সাহেব, আপনাকে কিভাবে বোঝাবো যে ওই কাজগুলো আমাকে দিয়ে হয় না, মানে হবে না। আপনার নিশ্চয়ই রাগ হচ্ছে। না মানে আমি জানি যে আপনার মন খারাপ হবে, আপনি এখান থেকে যখন যাবেন হয়তো রাগে কলমে কামড় দেবেন, কাগজ ছিঁড়বেন, এটা সেটা ফেলে দিবেন, আবার মনে মনে আমাকে গালিও দেবেন। না না স্যার, ছি কি বলছেন? না না, যেটা সত্যি আমি সেটাই বললাম। স্যার হয়েছে কি জানেন, একটা প্রমোশনের জন্য কত দৌড়াদৌড়ি করছি, মানে সোনার হরিণটা কিছুতেই ধরতে পারছি না। স্যার
আপনি কি কোনো মন্ত্র জানেন সোনার হরিণটা ধরার? আই এম রিয়েলি সরি, মানে সোনার হরিণ ধরার মন্ত্রটা আমার না ঠিক জানা নেই, তবে অন্য একটা মন্ত্র আমার জানা আছে। কি স্যার, কি মানে সেই মন্ত্রটা কি স্যার? সেটা হচ্ছে সৎ মন্ত্র, মানে অনেস্ট থাকার মন্ত্র। মানে শুধুমাত্র এই মন্ত্রটা জানা আছে, এবং যেটা আপনি যদি জানেন তাহলে আপনি ভালো থাকবেন। উচিত। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। জি পারভেজ সাহেব, অবশ্যই, কেন না, অবশ্যই আমি আপনার জন্য দোয়া করি যাতে খুব শিগগিরই আপনি আপনার ওই সোনার হরিণ পাওয়ার মন্ত্রটা পেয়ে যান, অথবা সোনার হরিণটাই পেয়ে যান। এই আবুল কনস্ট্রাকশন যেন আপনাকে একটা বড় সড়ো বাড়ি করে দেয়, গাড়ি করে দেয়, কিছু ব্যাংক ব্যালেন্স করে দেয়। আমি এই দোয়া আপনার জন্য সব সময় করি। থ্যাংক ইউ স্যার। দায়িত্ব তুমি নিজে। এখন কান্নাকাটি করে চোখের জল ফেলার ফায়দা কি? সোহানকে বিয়ে করার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোকে বলেছিলাম, দিবা এই বিয়েটা তুই করিস না, পরে পস্তাতে হবে। শুনেছিলি আমার কথা? তখন তো শুনিসনি, উল্টো আমাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেছিস। দোষ যখন আমার, তখন কাঁদতে হবে তো আমাকেই। কাঁদবেই তো, কিন্তু তোর সেই ক্রন্দন দৃশ্য আমাকেই কেন দেখতে হবে? Why? Please. এই প্লিজটার উপরেই তো আমি এতদিন থেমেছিলাম, কিন্তু হয়েছেটা কি? মাঝখানে সম্ভাবনাময় একটা মেয়ের অকাল করুণ পরিণতি আমাকে চেয়ে চেয়ে দেখতে হচ্ছে। আমি কি আর তখন অত কিছু ভেবেছিলাম খালা? শুধু তো প্রেমটাই করিনি। আরাফাত স্টুডেন্ট হিসেবে কত ভালো ছিল, ভেবেছিলাম ওর উজ্জ্বল ভবিষ্যৎ আছে, পরিষ্কার একটা ক্যারিয়ার আছে, কিন্তু আমার সমস্ত স্বপ্ন যে এইভাবে ধুলিস্যাৎ হয়ে যাবে খালা, আমি কোনোদিন চিন্তাও করিনি। হয়েছে তো, এবার হয়েছে। কত ভালো, কত মেধাবী স্টুডেন্ট দেখলাম এই জীবনে। শাহবাগ, ফার্মগেট, পুরান ঢাকার পথে পথে সব মেধাবীরা ঘুরে বেড়াচ্ছে, মেধার বাহাদুরি দেখাচ্ছে আমার সামনে। তাহলে আর কি করা? আরাফাতের মাথা থেকে একটু একটু করে মেধা বের করে রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, দুজন মিলে সুন্দর তোকে পছন্দ মতো একটা ফ্ল্যাট কেন, বাচ্চা কাচ্চা পালন করো, ঘর সংসার করো। আর শোনো, মাঝে মাঝে খালাকে একটু গিফট টিফট দেওয়ার কথা মনে রেখো। আমি গেলাম। খালা, একটা কথা বিশ্বাস করো, আরাফাত হয়তো আমাকে কিছুই দিতে পারেনি, কিন্তু জানো খালা, ওর ভালোবাসাটা সেই প্রথম দিনের মতোই আছে। আমি ওর চোখের দিকে তাকালে একদম স্পষ্ট দেখতে পাই। সত্যি খালা। আবেগ, সবই আবেগ। একটা কথা ক্লিয়ার কাট শুনে রাখ দিবা, আবেগে ভালোবাসা বেঁচে থাকে, কিন্তু আবেগ দিয়ে সংসার আর জীবন বেঁচে থাকে না। না খালা, তুমি আর যাই বলো, আরাফাতের প্রেমটা কিন্তু আসল, সত্যি খালা। তাহলে আসল নিয়েই থাক, আমি গেলাম। খবরদার আমাকে ফোন দিবি না। খালা, রাগ করো কেন? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমি ছাড়া যদি তোর আর কেউ নাই থাকে, তাহলে তো তুই আমার তো শুনতি, নিজের ভাবটা বুঝতি। এসব আজাইরা কথা শোনা সময় আমার নেই। আমি গেলাম। খালা, খালা শোনো না। সিদ্ধান্ত পাল্টালে আমাকে জানাস। কি অবস্থা বন্ধু? তুই তুই এখানে, মানে আমার অফিসে? তুমি তো আমার গাড়িতে আসলা না, এই কারণে আমি তোমার অফিসে চলে এলাম। ও আচ্ছা, কি বলবি বল। সেই ক্যাম্পাস, সেই দিনগুলা, তুমি কি সব ভুলে গেছো বন্ধু? এমন তো কত দিন গেছে, কত দুপুর গেছে, তোমার টিউশনির টাকা আমি লাঞ্চ করছি। তোমার কি কিছুই মনে নাই? সব মনে আছে, আমি কোনো কিছু ভুলিনি। তুই বাচ্চু, স্বার্থ ছাড়া কোনোদিন তুই এক পাও হাঁটিসনি। কি যে কও না বন্ধু। শুনো, কাজের কথা আসা যাক। আমার তো বন্ধু কন্ট্রাক্টরের কাজ। এই মনে করো তোমাকে মতো অফিস থেকে অনেক প্রজেক্ট পাই করি। এই ধরো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, এই আর কি, এই ধরনের প্রজেক্ট পাই করি, কন্ট্রাক্টে কাজ করি। বুঝলাম।
তো আমার সাথে তোর কাজ কি? কাজ হইল গিয়া তুমি বন্ধু আমার প্রজেক্ট বাই করে দিবা, আর আমি ধুমায় কাজ করব, আর বাকিটা 50-50। সরি বন্ধু, তোমার এই 50-50 খেলায় আমি তোমার সঙ্গে জয়েন করতে পারলাম না। অবশ্য তুমি আমার বন্ধু বলে আমি এখন এখানে সিন ক্রিয়েট করলাম না। অন্য কেউ হলে আমি স্ট্রেট বলতাম যে এখান থেকে উঠে চলে যাও। বাই দ্য ওয়ে, তুমি যদি কাজ চাও তাহলে পরে তুমি প্রজেক্ট প্রপোজাল জমা দাও। তোমার প্রপোজাল ভালো হলে নিশ্চয়ই কাজটা তুমিই পাবা। বন্ধু তুই এখনো বোকার রাজ্যে বাস করতেছিস। এইভাবে কেউ কাজ পায় না, আর কেউ কাউকে কাজ দেয় না। আর এই কাজ পাওয়ার কাজ দেওয়ার মধ্যে একটা খেলা থাকে। সেই খেলা হলো কি জানিস? টাকার খেলা। হ্যাঁ, শোনো, তোমার এই টাকার খেলায় আমি অংশগ্রহণ করতে না পারার জন্য খুবই দুঃখিত। বাই দ্য ওয়ে, আমার একটু কাজ আছে, আমি একটু বেরোলাম। তুমি থাকলে থাকো। তারপরে কি হলো, কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছি মানে? তুমি জানো না যে তোমার বেতন কয় টাকা? তুমি কিভাবে 50,000 টাকার বাসা ভাড়া করতে আসো? না না না, এখন আমি এই বাসাগুলো দেখে রাখছি। মানে কখনো কখনো তো আমাদের বড় বাসা লাগবে, তো বাসাগুলো দেখে রাখছি, কেমন দাম কেমন ভাড়া সেগুলো জেনে রাখছি। দেখা গেলো যে পরবর্তীতে খুব সহজ হলো আর কি বাসাটা নেওয়ার জন্যে। তুমি যেদিন বড় বাসা নিতে পারবে সেদিন নিবে। তুমি এখন আমাকে এখানে এনে বিব্রত কেন করছো? না না, বিব্রত না, তুমিও দেখে রাখলে যে আমরা আসলে কোন ধরনের বড় বাসা খুঁজছি, কোন ধরনের বড় বাসা আমরা পরে নেব, এটাই তোমাকে তোমার না কোনোদিন চাকরির আয় উন্নতিও হবে না। তুমি কোনদিন এসব বড় বাসা দেখতে পারবে না। স্বপ্ন দেখা বন্ধ করো। আরে এই তুমি আমার পেছন পেছন আসছো কেন? তুমি যদি আমার পেছন পেছন আসো আমি কিন্তু আর বাসায় ফিরে যাব না আজকে। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। এই একসঙ্গে এসছি, একসঙ্গে যাবো না? কি হলো? কি? কোথায় যাচ্ছ আবার? আমাকে সারা রাত এরকম তুমি একবার নিচে চলে যাবে, আবার খাটের উপর উঠবে, এগুলো করবো? সরি, সরি। সরি কি জন্য? সরি হচ্ছে ওই যে তোমার অনেক রাগ হয়েছে, তোমার জন্য আমি বাসা খুঁজে দিতে পারিনি, সেই জন্য সরি। মন থেকে সরি? মন থেকে সরি। সামনের মাসেই আমরা আবার নতুন করে বাসা খুঁজবো। সত্যি? সত্যি। ওকে, এখন ঘুমাও। বারে তুমি কি বসে থাকবে? তুমি ঘুমাও না, আমি ঘুমাবো পরে। না না না, তুমি এখনই ঘুমাবে, মানে আমিও এখনই ঘুমাবো। সকালে অফিস আছে তো। ঘুমাও। এই যে এই যে এই যে আমি বালিশ ঠিক করে দিচ্ছি। ঘুমাও না তুমি। হ্যাঁ হ্যাঁ, এই যে। কি খবর আরাফাত সুহান? এই তো ওই দিবা বলল যে আপনি নাকি বলেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। আমার সাথে দেখা করলি কি আর না করলি কি? আচ্ছা শোনো, কাজের কথা বলি। যতই আমি ভাবি যে আমি তোমাদের নিয়ে কোনো কিছু মাথায় আনবো না, কিন্তু মাথায় আমার এমনি এমনি চিন্তা চলে আসে। দিবার কথা যখন ভাবি তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। খালা, কাজের কথা কি যেন বলছিলেন? এখন আমি যে কথাগুলি বলছি সেগুলি কি তোমার কাজের কথা মনে হচ্ছে না? ও শোনো, আমার একটা ক্লোজ ফ্রেন্ড, তার একটা বাইং হাউস আছে। আমি সেখানে তোমার একটা ভালো বেতন এবং ভালো পোস্টে চাকরির কথা মোটামুটি ফাইনাল করে ফেলেছি। এখন তোমার সিভিটা দিয়ে আমাকে উদ্ধার করো প্লিজ খালা, আমার জন্যে আপনাকে এরকম চাকরি খুঁজে কোনো কষ্ট করতে হবে না। তাছাড়া আমার চাকরিতে আমি বেশ ভালোই আছি। আর তাছাড়া অন্য যদি চাকরি আমাকে খুঁজতে হয় তাহলে আমার চাকরি আমি নিজেই খুঁজে নেব। তুমি কোনটা পারো আর কোনটা পারো না সে তো আমি দেখতেই পাচ্ছি। আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না খালা। কি আর বুঝবে? মেয়েটার চোখের দিকে তাকালেই বোঝা যায় মেয়েটা ঠিকঠাক রাতে ঘুমাতে পারে না।
চোখের নিচে কালি পড়ে গেছে, মুখে দুশ্চিন্তার ছাপ। কি সোনার মেয়ে কি হয়ে গেছে? তুমি কি জানো তোমার বিয়ের পর মেয়ের ওজন কত কমেছে? 10 কেজি। এভাবে চলতে থাকলে তো শয্যাশায়ী হয়ে যাবে। এইরকম একটা গোল্ডেন মেয়ের লাইফ এভাবে হেল করার কোনো রাইটস নেই তোমার, সোহান। ওজন কমেনি খালা, ও স্লিম হয়েছে, এবং স্লিম হওয়াটা তার শরীরের জন্য ভালো। আর মানুষের ওজন তো সবসময় একরকম থাকে না, কখনো বাড়ে কখনো কমে। ডাক্তারি ব্যাখ্যা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না আরাফাত সোহান। মেয়েটার কষ্ট দেখলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। মুখটা আমার খা খা করে ওঠে। কোনো ভালো খাবার খেতে গেলে ওর মুখটা ভেসে ওঠে। আমার মেয়েটা কি খাচ্ছে আর না খাচ্ছে। বিয়ের পর তুমি কষ্ট ছাড়া ওকে আর কি দিতে পেরেছো? বিয়ের পর দিবা আমার কাছে কষ্টে আছে, এটা আপনাকে কে বললো? আর তাছাড়া ও কি খায় না খায় এই কথার মানেটাই বা কি খালা? দিবা নিজের মুখেই বলেছে ও তোমার কাছে কষ্টে আছে। তুমি ওকে কি খাওয়াচ্ছ কি পড়াচ্ছ তা তো মেয়েটাকে দেখলেই আন্দাজ করা যায়। আপনি যদি এতই আন্দাজ করতে পারেন তাহলে তাহলে এটা আন্দাজ করতে পারেন না যে আমরা সুখে আছি? কিছু মনে করবেন না খালা, দিবা যে সুখে আছে সেটা আপনি কিছুতেই মেনে নিতে পারছেন না, এবং এটা মেনে নিতে পারছেন না বলেই কোনো না কোনোভাবে আপনি একটা ঝামেলা পাকানোর চেষ্টা করে যাচ্ছেন। আরাফাত সোহান, আমার আসলে দেরি হয়ে গেছে, অফিসে ঢুকতে দেরি হয়ে যাবে। স্যার, একটা মিষ্টি খেয়ে আমাকে ধন্য করুন। মানে মানে স্যার, শেষ পর্যন্ত আমার প্রমোশনটা হয়েই গেল। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। তাহলে তো এখন থেকে আপনার পজিশন আর আমার পজিশন সেম হয়ে গেল, তাই না? শুনেন, আমাকে এখন থেকে কোনোভাবে স্যার বলবেন না, ঠিক আছে? না স্যার, আসলে আমি ঠিক সেটা এভাবেই ভাবছি না। আমি তো আপনাকে চিনি জানি, আপনার সম্মান ঠিকঠাক আছে, একদম ঠিক। স্যার প্লিজ একটা মিষ্টি নেন না স্যার। কিরে বাচ্চু, তুই আবার আমার অফিসে? আপনারা পূর্ব পরিচিত? আসলে বাচ্চু সাহেব আমার কাছে একটা কাজে এসেছে। ও পারভেজ সাহেব, মাত্রই প্রমোশনটা পেয়েছেন, অন্তত কিছুদিন চেয়ারটাকে হালাল করুন। পারভেজ সাহেব, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনি যদি একটু সময় দিতেন তাহলে আমরা একটু কথা বলতাম। শিওর শিওর স্যার, আমি একটু বাচ্চু সাহেবের সঙ্গে একটু আলাপ করছি। হ্যাঁ শিওর। ঠিক আছে বন্ধু, দেখা হবে। স্যার, একটা মিষ্টি যদি। পরে আচ্ছা ভাই, মানে আমার কেরিয়ারের ঠিক এই সময়টা আপনার সাথে পরিচিত হওয়া, মানে নিজেকে খুব লাকি মনে হচ্ছে। থ্যাঙ্কস এ লট বাচ্চু ভাই। পারভেজ সাহেব, আপনি যদি মনে করেন আমি যা কিছু করেছি শুধুমাত্র আপনার জন্যই করেছি, এটা ভুল। আমি আপনার জন্য কিছুই করিনি। আমি যা করেছি আমি আমার জন্য করেছি। তারপরেও আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার এই প্রমোশন আর এই প্রমোশনের টাকা আমি আমার ব্যক্তি স্বার্থে ঢেলেছি। আমি বাচ্চু স্বার্থ ছাড়া কোনো কাজ করি না পারভেজ। আপনার তরিকাটা ভালো। আচ্ছা বাচ্চু ভাই, আপনার তো রাজনীতিতেই যাওয়া উচিত ছিল, তো রাজনীতিতে না গিয়ে আপনি ঠিকাদারিতে কেন আসলেন? আমি মালটা রাজনীতির মাঠেরই মিয়া। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি আপনার আবুল মার্কেস স্যার আরাফাতকে জিজ্ঞেস করেন, আমি দেখাচ্ছি। প্লিজ বাচ্চু ভাই, আপনার মুখের কথাই আমার কাছে দলিল। আচ্ছা সে যাই হোক, তাহলে ওই কথাই রইলো, আপনার চেয়ার আমার প্রজেক্ট। জি ভাই। ওকে, এখন গিয়ে চেয়ারে বসুন আর আমার প্রজেক্ট ফাইনাল করুন, ঠিক আছে? তুই আর আমাকে ফোন করবি না, পারলে আমার সাথে কোনো যোগাযোগও রাখবি না। খালা, আমি তো তোমার সাথেই সব কিছু শেয়ার করি।
শেয়ার করতে গিয়েই তো আমার আজকে এই অবস্থা। একটা হাঁটুর বয়সী ছেলে আমার মুখের উপর আমার বাসার ড্রয়িং রুমে বসে আমাকে অপমান করে গেল, এবং আমি মাজেদা আমার এটাও মুখ বুঝে মেনে নিতে হলো। খালা, আরাফাত কি তোমায় উল্টাপাল্টা কিছু বলেছে? ও যা যা বলেছে আমি ওকে রাস্তার লোক লাগিয়ে পেটানোর ক্ষমতা রাখি, সে কথা তো তুই ভালো করে জানিস। আমার ক্ষমতার হাত কত লম্বাই ঢাকা শহরে, সে কথা তো আমি নতুন করে বলতে চাই না। কি হয়েছে খালা? আজকে রাগটা শুধু কন্ট্রোল করতে হলো শুধু তোর মুখের উপর তাকিয়ে। রাখ, তুই ফোন রাখ। এত কথা বলছো অথচ বলছো না আরাফাত করেছেটা কি? কি বলেছে ও? আমি মাজেদাই নাকি তোর আর আরাফাতের ঝগড়ার প্রধান কারণ? আমি নাকি অল টাইম তোদের মধ্যে একটা প্যাচ লাগানোর জন্য ফন্দি খুঁজি, এছাড়া নাকি আমার আর কোনোই কাজ নেই। এই কথাগুলো এই ছেলে আমার মুখের উপর বলে চলে গেল। তুমি এই কথা শোনার পর ওকে কিছুই বললে না? কি আর বলবো, খবর দিয়ে ছোট লোকটাকে বাসায় নিয়ে এলাম ওর একটা চাকরির ব্যবস্থা করার জন্য, আর ও কিনা উল্টো আমাকেই। ও গড, দে বাদ দে এসব। ছোট লোক যে সবসময় ছোট লোকই থাকে এই সত্যটা প্রমাণ করে দিয়ে গেল তোর সেই তথাকথিত জামাই। তোর জন্মদিন আর এসব কথা শোনাতে চাই না দিবা, হ্যাপি বার্থডে। তুমি আসলে গ্রেট খালা, আসলে গ্রেট। এত কিছুর পরও তুমি আমার বার্থডেটা মনে রেখেছো। আমাকে উইশ করার মতো আর কে আছে খালা তুমি ছাড়া? থ্যাংক ইউ খালা, থ্যাংক ইউ সো মাচ। মনটা খারাপ লাগলে বাসায় চলে আয়, একসাথে তোর বার্থডে সেলিব্রেট করি। না খালা, আজকে আর যাবো না। যদি যাই তাহলে আমি তোমাকে জানাবো। হ্যাঁ, ওকে, বাই, রাখছি তাহলে। আচ্ছা। কি ব্যাপার দিবা? এই সন্ধ্যেবেলা তুমি শুয়ে আছো যে? ও, আর বলো না, এই অফিসটা হয়েছে আমার জন্য একটা পেইন। আর ওই মাজেদা খালা, উনি বাসায় ডেকে নিয়ে কি সব আজে বাজে কথা বলা শুরু করেছে। মানে ওই মহিলা আমাকে চাকরির অফার দেয়। ভাবো একবার ব্যাপারটা। আমার নাকি একটা ভালো চাকরি দরকার, তোমাকে নাকি আমি কষ্ট রেখেছি। আমি বলে এসেছি মুখের উপরে, আমার ফ্যামিলির অশান্তির জন্য হচ্ছে ওই মহিলা দায়ী। এই, সম্মান দিয়ে কথা বলবো আরাফাত। ওই মহিলা মানে কি? ভদ্র মহিলা আমার খালা হন, আমার একমাত্র গার্ডিয়ান। ওনাকে যদি খালা ডাকতে না পারো তাহলে ডেকো না। আচ্ছা ঠিক আছে, সরি। ওই মহিলা বাদ, মাজেদা খালা। আমি তোমায় বলে রাখছি, আমাদের সংসারের অশান্তির কারণ কিন্তু ওই মাজেদা খালা। আমি ঘুমালাম, তুমি খাবার আছে খেয়ে নিও। খাবার যে খেয়ে নেও মানে? এই, তোমার না আজ বার্থডে, বার্থডে সেলিব্রেট করতে হবে না? খুব অবাক করে দিলে তো তুমি। যেই মানুষটা বার্থডেতে একটা উইশ পর্যন্ত করতে পারে না, সে করবে বার্থডে সেলিব্রেশন? হোয়াট আ ম্যাজিক! শোনো, তোমার কাছে এটা ম্যাজিক মনে হলেও আমার কাছে এটা খুবই রিয়েলিস্টিক। তবে একটা কথা বলি তোমাকে দিবা, ধরো বছরের এই বিশেষ একটা দিনে তোমাকে আমি ভালোবাসা নিবেদন করলাম, অনেক কিছু করলাম, তারপর ভালোবাসার প্রমাণ দিলাম। যদি তুমি সেই হিসাব করো তাহলে আমি হার মানলাম, কারণ আমি এটা চাই না। কারণ আমার কাছে তুমি সব সময় স্পেশাল, প্রত্যেকটা দিন আমার কাছে স্পেশাল। বছরের ওই একটা দিন তোমাকে আমি উইশ করে তোমাকে এবং আমার ভালোবাসাকে আমি কোনোভাবেই খাটো করতে চাই না দিবা। হয়েছে, আমি বুঝি, সব বুঝি। তুমি এখন আমাকে ম্যানেজ করতে চাইছো না? বার্থডে সেলিব্রেট করার মতন টাকা নেই তোমার কাছে, পার্টি করার মতন টাকা নেই, তাই এসব বলে আমাকে দুর্বল করতে চাইছো। হ্যাপি বার্থডে দিবা। শোনো, তোমার জন্য আমি কেক নিয়ে এসেছি, এসো আমরা কেক কাটবো। কেক? কেক কাটা হবে? এই যে দেখো না, এই যে তোমার জন্য কেক নিয়ে এসেছি। এটা ধরো। হ্যাঁ, 1 মিনিট। রেডি তুমি? কি করবো? ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ। ফুদাও।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিবা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে খাইয়ে দাও। থ্যাংক ইউ। তোমাকে আমি কথা দিলাম, এখন থেকে আমি আবার নতুন করে শুরু করব। তোমার কথাই ঠিক, এভাবে আসলে চলা যায় না। তোমার যে সৎ থাকার ফর্মুলা, এটা যে সময়ের সাথে যায় না, তুমি বোঝো না আরাফাত। বুঝি, কিন্তু এটাই যে আমার একমাত্র ভালো থাকার শক্তি। ঠিক আছে, যাও, কাল থেকে আমরা ভালো থাকবো। কাল থেকে না কোনো ঝগড়া, না কোনো মনোমালিন্য। আর আজকের এই শুভ দিনে, শুভ জন্মদিনে, এটা হচ্ছে তোমার জন্য আমার প্রতিজ্ঞা। ওকে? দিবা, দেখো তো কি আসছে। আমি পারবো না, তুমি গিয়ে দেখো। মানে কি, তুমি তো দেখছো যে আমি অফিসের জন্য রেডি হচ্ছি। যাও, দরজাটা খুলে দেখো, তোমার মাঝেতে খেলা চলে এসছে, নতুন করে আবার প্যাচ লাগানোর জন্য। তুমি না কালকে প্রমিস করেছিলে আজকে থেকে কোনো ঝগড়া আর মনোমালিন্য হবে না। আচ্ছা ঠিক আছে, সরি, হবে না, ঝগড়া হবে না। তুমি একটু দেখো না, দেখো না, দেখো না, বেল দিচ্ছে তো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। খোকা আছে তো? জি বাবা, আছে, ভেতরে আসেন। দিবা, কে আসলো? কে এসছে? বাবা, তুমি? হ্যাঁ রে খোকা, ভালো আছিস তুই? হ্যাঁ, আমরা ভালোই আছি। তো তুমি কেমন আছো? মা কেমন আছে? তো মা ভালো আছে। বাবা কেমন আছো? জি বাবা। তো হঠাৎ করে বাবা তুমি চলে এলে, মানে কোনো খোঁজ খবরও দিলে না, একটা ফোন করতে পারতে। ফোন তো আমি বেশি করি টরি না, তুই তো জানিসই। আর হঠাৎ করে স্কুলটা ছুটি হয়ে গেল কয়েকদিনের, তোর মা তো আমাকে জোর করে ঠেলে পাঠিয়ে দিল। ও কয়েকদিন থাকবে? খুব ভালো একটা কাজ করেছেন বাবা। ও বাবা, আমার না আসলে একটু দেরি হয়ে গেছে অফিসের। আমি এখন অফিস যাই, তুমি ফ্রেশ হও, তারপর আমি রাতে এসে কথা বলবো। আরাফাত, হ্যাঁ, তুমি বাবাকে একটু নাস্তা রাস্তা দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি অফিস থেকে এসে বাবা তোমার সঙ্গে গল্প করবো, ঠিক আছে? গেলাম আমি। বাবা আসেন, ভেতরে আসেন। আপনি বসেন, আমি নাস্তা বানাবো। খালা, খালা, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে খালা। খালা, আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। আমি বলতে পারো যে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি খালা। আমার বোঝা শেষ। আরাফাত শেষ পর্যন্ত তোর গায়ে হাত তুলেছে। এইবার তো এই ছেলেটাকে আমার কোনোভাবেই ছেড়ে দেব না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, ওর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করব। তুই এক্ষুনি চলে আয় রমনা থানায়। খালা, কি হয়েছে আগে সেটা তো শুনবে। কিছুই শুনতে হবে না। একটা মেয়ের মাথায় শুধু শুধুই আকাশ ভেঙে পড়ে না, সেই বই আমার পড়া আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সকালবেলা আরাফাত অফিসে যাবার সময় তুই শুধু বলেছিস আজকে বাসার জন্য সবজি আনতে হবে। অমনি আরাফাত রেগে গেল আর বলল, আমি যে এত এত বাজার করি সেসব কই যায়? তুই বলে বসলি আমি কি রাস্তার লোকদেরকে এসব বিতরণ করি? অমনি আরাফাত রেগে গিয়ে তোকে 3টা চড় মারলো, দুটো বাম গালে একটা ডান গালে। তারপর পেটাতে শুরু করলো আর তুই সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে গেলি, গিয়ে হাওমা করে কাঁদতে শুরু করলি। তুই আমার মা মরা বাপ হারা একটা এতিম মেয়ে।
তোর মতো মেয়ের গায়ে হাত, এরকম একটা বেয়াদ্দপের বাচ্চাকে। খালা দয়া করে একটু থামো, সব কাল্পনিক নাটক বন্ধ করো। আমি কি বলতে চাই একটু শোনো প্লিজ। তোর কোন গালে কয়টা আঙুলের ছাপ পড়েছে সেটাও কিন্তু আমি আন্দাজ করে বলে দিতে পারি। খালা, আজ সকালে আরাফাতের বাবা আমার শ্বশুর বাসায় এসে উঠেছেন। বলিস কি তুই? বলা নেই কওয়া নেই, আজকে হুট করে এসে উপস্থিত। আমি দরজা খুলেই দেখি এই লোক। এমন একটা পরিস্থিতির মধ্যে আমি কি রেখে যে কি করি আমি কিছুই বুঝে উঠতে পারছি না খালা। ছোট্ট একটা খুপড়ি ঘর, এখানে আমরা দুজন কোনো রকমে থাকি, এর মধ্যে বাবা এসে উঠেছেন। আল্লাহ জানে কি উদ্দেশ্যে এসেছেন আর কয়দিন থাকবেন জানি না আমি। তাহলে তুই এক কাজ কর, থানায় যেহেতু যাওয়া লাগছে না, তুই সুটকেস গুছিয়ে চলে আয়। আরাফাতকে ছেড়ে আসার এটাই তোর কাছে মুখ্য অস্ত্র। এসব কথা বলবে না তো খালা। এই সামান্য কারণে কি কেউ সংসার ছেড়ে আসে নাকি? আমি ভাবলাম তোমার সাথে বিষয়টা একটু শেয়ার করি। আমি আরাফাতকে কিভাবে বোঝাবো? আরাফাত সোহানকে তোর কিছুই বোঝাতে হবে না, জাস্ট ওকে একটা ডিভোর্স দিয়ে দে। আমি তোকে বিয়ে দিচ্ছি, তুই নতুন করে সংসার শুরু কর। খালা, তোমার সাথে না কথা বলাটাই বোকা। বুঝলে মা, তোমাদের তো এখনো ছেলেপুলে হয়নি, তোমরা ঠিক বুঝতে পারবে না বাবা মায়ের কাছে ছেলে মেয়ে না থাকলে কতটা খারাপ লাগে। আমি তো সেই স্কুলে চলে যাই, তোমার আম্মা সারাদিন একা বসে থাকেন মন মরা হয়ে, আর রাস্তার দিকে তাকিয়ে থাকেন কখন তোমরা আসবে। আমার তো কোনো অসুবিধা নেই, প্রাইমারি স্কুলে অনেক ছেলে মেয়ে, তাদের মধ্যেই থাকি সারাদিন। যখন কাউকে জড়িয়ে ধরি তখন আমার মনে হয় যে আমার সেই ছোট্ট আরাফাতকে জড়িয়ে ধরে আছে, এইটুকুতেই আমার শান্তি। বাবা, বলছিলাম কি, এবার তো নিশ্চয়ই আমাদের সাথে বেশ কয়েকটা দিন থেকে যাবেন, তাই না? না মা, বেশি দিন থাকা হবে না, স্কুল ছুটি মাত্র কয়েকদিনের। আসলে কি করব, তোমরা তো কেউ যাও না, আর শরীরও তো সেরকম ভালো নাই, যাই যায় অবস্থার মধ্যেই তো আছি, আর না এসেও পারি না। রক্তের টান বলে কথা, সবচেয়ে বড় টান। বাবা, আপনি কি এক্ষুনি বেরোয় যাবেন? হ্যাঁ মা, যাই, ঘুরে দেখি। সবকিছু তো বদলে গেছে, বাড়ি ঘর পুরো শহরটা বদলে গেছে, আমার আরাফাতও বদলে গেছে। সেই ছোট্ট আরাফাত এখন ঢাকায় বাস করে, অথচ একটা সময় ছিল আমাকে জড়িয়ে না ধরলে সে ঘুমোতে পারত না। পরিচিত কারোর সাথে দেখা করবেন বাবা? না মা, সেরকম কেউ নাই, যাবো একটু হাঁটাহাঁটি করবো, একটু চা খাই, ঘোরাফেরা করি। আচ্ছা, ওই আরাফাতের অফিসটা কত দূর এখান থেকে? বেশি দূরে না, 13 নম্বর সেক্টরে। ও, যাই, আমি একটু হাঁটাহাঁটি করে আসি তাহলে।
স্যার আপনার কি শরীর খারাপ? পারভেজ সাহেব, জীবনে এত খারাপ সময় পার করেছি, স্টিল খারাপ সময়ের মধ্যেই আছি, কিন্তু আজকের খারাপ লাগাটা অন্য আর সব খারাপ লাগা থেকে একেবারেই আলাদা। স্যার কি আমার প্রতি বিরক্ত যে আমি লোক ধরে লবিং করে টাকা পয়সা দিয়ে প্রমোশনটা করালাম? আরে না রে ভাই, সেটা তো একেবারে আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার খারাপ লাগবে কেন? তাহলে স্যার এমন কি হলো যে আপনার এতটাই খারাপ লাগছে? পারভেজ সাহেব, আজ সকালে বাবা ঢাকা এসেছে। কি বলেন, বাবা বাসায় এসেছে? এটা তো অনেক আনন্দের সংবাদ। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু খুশি তো দূরে থাক, তার সামনে আমি সিনা টান করে দাঁড়ানোর মতো শক্তিও পাচ্ছিলাম না। কারণ বাবাকে দেখার সাথে সাথেই আপনার ভাবির মাথায় তো আকাশ ভেঙে পড়ল। আমার কেবলই মনে হচ্ছিল যে একটা ছোট্ট সাবলেট বাসা নিয়ে আমরা থাকি, বাবাকে কোথায় থাকতে দেব? অথবা দু এক বেলা যে ভালো মন্দ কিছু একটা খাওয়াবো, সেটাও কি আসলে আদৌ খাওয়াতে পারবো? আর বাবা আমার এই অবস্থান দেখে কতটুকু কষ্ট পাবে, এগুলো ভাবতে ভাবতে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কি বলেন স্যার, আপনি আপনার মেধা সততার জায়গায় স্থির। আপনি চাইলে এতদিনে পুরো অফিসের বস হয়ে যেতে পারতেন, তা আপনি কিন্তু সেটা করেননি। পারভেজ সাহেব, আপনাকে আমার একটা গল্প বলি। বেশ ছোটবেলায় আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 6-7-এ পড়ি। আষাঢ় মাস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার স্কুল ছুটি হয়ে গেল। স্কুল ছুটির পর সব ছেলেমেয়েরাই যার যার মতো বাড়ি চলে গেল, কেবল আমি স্কুল বারান্দায় বসে আছি। বৃষ্টির জন্য আমি বেরোতে পারছি না। আষাঢ় মাসের অঝোরে বৃষ্টি ঝরছে, আমি স্কুলে বারান্দায় বসা। হঠাৎ সামনে তাকিয়ে দেখি দূরে মাঠ পেরিয়ে কে যেন স্কুলের দিকে এগিয়ে আসছে। খুব কাছাকাছি আসতে দেখলাম আমার বাবা। তার হাতে একটা ছাতা। আমাকে বললেন, আয় খোকা। তারপর ছাতাটা আমার মাথার উপর ফুটিয়ে দিয়ে আমরা সেই বৃষ্টির মাঝে বাড়ির দিকে রওনা হলাম। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম আমার মাথার উপর ছাতা, আর আমার বাবার মাথার উপর বৃষ্টির ফোঁটা। দেখলাম বাবার মুখটা বৃষ্টিতে কেমন যেন সবুজ হয়ে আছে। জানেন, বাবার সেই সবুজ মুখটা না এখনো আমার চোখের সামনে ভাসে। দিবা, আমি কিন্তু তোর জন্য ছেলে দেখেছি, আমেরিকান সিটিজেন। সামনের মাসে দেশে আসছে। আমি তোর ছবি ভাইবারে পাঠিয়েছি। সেই ছবি দেখে কি বুঝে জানিস? 11 বার পোল্টি খেয়েছে।
এলিফ্যান্ট ট্যাগ। খালা তুমি কি বলছো এসব? সত্যি বলছি, তোর ছবি দেখার পর সে 11 বার পোল্টি খেয়েছে, মেঝেতে গড়াগড়ি খেয়েছে, সেটা আবার ভাইবার করে আমাকে পাঠিয়েছে। এই তার দশা। সবই অবশ্য তোর কপাল। সুখ যে মানুষের জীবনে কেমন করে সে ধরা দেয়, তুই হচ্ছিস তার জলজ্জান্ত প্রমাণ। খালা তুমি এই কাজটা মোটেও ঠিক করনি। আমাকে একটা বারের জন্য হলেও জিজ্ঞেস করা তোমার উচিত ছিল। কোনটা উচিত আর কোনটা উচিত না এটা তো তোর কাছ থেকে আমার শিখতে হবে না। আমার কাজ আমাকে করতে দে, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। খালা এসব কিন্তু আমার মাথায় একদম আসে না যে আরাফাতকে ডিভোর্স দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করব, অন্য কারোর সাথে সংসার করব। বোকামি কোথাকার, এত ইমোশনালি ভাবলে তো হবে না। সিদ্ধান্ত নেওয়ার কিন্তু এখন উপযুক্ত সময়। আর কটা দিন গেলে আরাফাত সোহান যে তোমাকে 2-3টে বাচ্চা ধরিয়ে দেবে, তখন কিন্তু শেকলটা ছিঁড়তে পারবে না। তোমার মুখে না খালা কিচ্ছু আটকা। বাকি জীবন সুখে শান্তিতে থাকার জন্য একটা প্রিপারেশন নিতে থাক। আমি তোর নাম্বারটা প্রিন্সের কাছে দিয়ে দিব। প্রিন্স? ইয়েস, প্রিন্স, আমেরিকান সিটিজেন, লিভিং ইন লাস ভেগাস, হলিউড। খালা আমি এখন উঠবো, বাবা বাইরে গেছেন, যে কোনো সময় চলে আসবেন। বাবা? হোয়াট ইজ বাবা? কার বাবা? কোন বাবা? কে বাবা? জানো খালা, আরাফাতের বাবা মানুষটা একেবারে মাটির মানুষ। তুমি যদি একটাবার ওনার চোখের দিকে তাকাতে। কি ওই ব্যাটার প্রেমে পড়ে যেতাম আমি? ধুর, তুমি না কি বলো খালা। জানো, মানুষটার সাথে যতবার কথা বলি ততবার অদ্ভুত একটা মায়ায় জড়িয়ে যাই, নিজের বাবার কথা মনে পড়ে। এই তোদের বসে মেয়েদের একটাই সমস্যা, ইমোশন। ইমোশন বাদ দিয়ে দিবা, আর আমি ফাইনালি প্রিন্সের সাথে কথা বলছি। দেশে এলেই কিন্তু তোদের বিয়ে। ভাগ্য ভালো, তোকে বিবাহিত জানার পরও সে বিয়েতে রাজি হয়েছে। খালা এসব চিন্তা তোমার মাথা থেকে সরাও, আমি গেলাম। দিবা, খেয়ে যাবি না? বাবা, খোকা তুই? না, অফিস শেষ করে বাসায় যাচ্ছিলাম, কিন্তু তুমি এখানে বসে আছো। না, ওই বাসা থেকে বেরিয়ে একটু হাঁটছিলাম, এখানে ফ্লেক্সি লোডে একটু পয়সা টয়সা দিয়ে বসে আছি এখানে। চলো বাসার দিকে যাই। চল। বাবা, তোর সব ঠিকঠাক চলছে তো? ভালো আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি, সব ঠিকঠাক চলছে। তোমার সাথে অনেকদিন পর একসাথে হাঁটছি বাবা, আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমিও। কি ব্যাপার দীপা, তুমি এখানে? বাসায় শুনলাম যে তুমি নাকি ছাদে ছাদে একা একা কি করছো? কি হচ্ছে? হ্যাঁ, এভাবে আর চলে না আরাফাত, আর সম্ভব না।
এক রুমের বাসায় থাকতে থাকতে আমি অসহ্য হয়ে গেছি। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি আসলে সবই বুঝি, কিন্তু আমার যা বেতন তাতে এরকম এক রুমের সাবলেট থাকা ছাড়া পুরো বাসা নিয়ে থাকা তো আমার পক্ষে সম্ভব না। কথা তো ভালোই বলতে শিখেছো, একবারের জন্যও তো বললে না যে আমার কথাই ঠিক, আমি যা বলেছি সেটা ঠিক আছে, এভাবে আর কতদিন থাকা যায়, বললে না তো। তোমার বাবা যে এসছেন, উনি কি শুধু তোমারই বাবা, আমার বাবা নন? এই যে বুড়ো মানুষটা এসছেন, আমরা না পারছি ওনাকে একটা ভালো শোয়ার জায়গা করে দিতে, না পারছি দুদণ্ড তার সাথে বসে ভালো মতন কথা বলতে। ও আই এম সো সরি, উনি তো তোমার বাবা, এটা তোমার চিন্তা, আমার কিসের চিন্তা? আচ্ছা, তোমার কাছে কি মনে হয় আমি ওসব বুঝি না? আমার খারাপ লাগে না? কিন্তু কি করব, আমারও ইচ্ছে করে যে একটা সুন্দর বড় দেখে বাসা নিয়ে অনেক আরাম আয়েশ করে থাকি, কিন্তু বিশ্বাস করো দিবা, সেটা সম্ভব হচ্ছে না, কারণ সেগুলো সম্ভব করতে টাকা লাগে এবং সেই টাকাটা আমার কাছে নেই। তোমার টাকা হোক এবং আমরা সবাই খুব ভালো মতন থাকি, এটা তুমি চাও না আরাফাত? তোমার নিচের পোস্টে লোকেরা প্রমোশন পেয়ে তোমার থেকে উপরে উঠে যাচ্ছে তরতর করে, আর তুমি সেই আগের চেয়ারে বসে তাদেরকে সার সার করে যাচ্ছ, এটাই তুমি চাও? তুমিও 8-10টা মানুষের মধ্যে কথা বলছো। আমি তো মানুষ না, আমি তো মনে হচ্ছে দেবতা। বাবা আসার পর ঝগড়াটা পর্যন্ত আমাদের ছাদে দাঁড়িয়ে করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করব, এখন চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাবা ঘরে একা। বাবাকে একটু বোঝাও। কি বোঝাবো? বাবাকে কিছু একটা বলে বাড়িতে পাঠিয়ে দাও। বাবা তো বললোই যে একদিন দুদিনের মধ্যে চলে যাবে। তুমি একদিন আমাদের কাছে কতদিনের সমান তুমি বুঝতে পারো? তাও ঠিক, কিন্তু কি বলবো? সবই ঠিক আছে, কিন্তু বাবাকে এটা বললে বাবাকে এটা বললে বাবা খুব কষ্ট পাবে। আরাফাত কোথায় মা? বাবা ওই যে আমি সাউথে থাকি তো, পাশের ঘরের ভাইয়ার সাথে কথা বলছে। একটু ডাকো তো বৌমা। বাবা, হুম? তুমি কি বাইরে কোথাও যাচ্ছ? হ্যাঁ, ওই কাল রাত থেকে শরীরটা যেন কেমন করছে, ভালো লাগছে না, বাড়ি চলে যাই। 2-3 দিনের মধ্যে আবার স্কুলটাও খুলে যাবে। কি বলেন বাবা, এভাবে হুট করে এসে হুট করে চলে যাবেন? হ্যাঁ মা, ওই ঢাকার এই বাজে আবহাওয়া আর নোংরা পানি আমার সহ্য হচ্ছে না, শরীরটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। আরে দূর বোকা, এমন মন খারাপ করলে চলে? আমি তো আর বাইরের কেউ না, আমি যাচ্ছি, আমি আবার আসবো। যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন তোরাই আমার সব। তোদের কাছে আসবো, যাব, এমনি করতে করতে একদিনে হয়তো একেবারেই চলে যাব। এটাই তো নিয়মের খেলা। না মানে বাবা, বল বাবা। আমি ভেবেছিলাম যে এর মধ্যে একজন ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করে তোমাকে একটু দেখাতাম। দেখ বাবা, তুই আমার ছাত্র, তুই আমার সন্তান, আমার রক্ত বইছে তোর শরীরে, আমার চেয়ে বেশি তোকে আর কেউ চেনে না।
তো শরীরে আর মনের মধ্যে কোনো বিভ্রান্তি রাখবি না। যা কিছু খারাপ, যা নিতে পারিস না নিজের জন্যে বা কাছের মানুষের জন্যে, তার সব কিছু বর্জন করার চেষ্টা করবি। একটা কথা মনে রাখিস, মানুষ তার নিজের বিপরীত মেরুতে দাঁড়িয়ে কখনো যুদ্ধ করতে পারে না, তার নিজের অবস্থানে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয়। এখন সিদ্ধান্ত তোর। গেলাম বাবা। একটা কথা মনে রাখিস, মানুষ তার নিজের বিপরীত মেরুতে দাঁড়িয়ে কখনো যুদ্ধ করতে পারে না, তার নিজের অবস্থানে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয়। এখন সিদ্ধান্ত তোর। পারভেজ সাহেব, স্যার, আজ আমার কাছে মনে হচ্ছে যে জীবনের একটা বড় সিদ্ধান্ত আজ আমি নিতে পারবো। তাই নাকি? কীরকম স্যার? অনেক ভেবে দেখলাম, জীবনের বিপরীত মেরুতে দাঁড়িয়ে কখনো যুদ্ধ ঘোষণা করা যায় না, নিজেই নিজের অবস্থানে দাঁড়িয়ে তারপর যুদ্ধ ঘোষণা করতে হয়। আপনারা সবাই বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি উল্টো দিকে। এভাবে আসলে হয় না। আপনার কথাটা ঠিক বুঝি নাই স্যার। আমি এখন চাকরিটা ছেড়ে দিতে পারবো, মানে চাকরি ছাড়ার জন্য এই শক্তিটা আমি কোনোভাবেই পাচ্ছিলাম না, কিন্তু আজ আমি পেয়ে গেছি। আপনার টিকিট আছে? তুই আসলে মানসিকভাবে ভেঙে পড়েছিস দিবা, এছাড়া আর কিছুই না। একটা বিয়ে, একটা ভুল বিয়ে মানুষকে কিভাবে ধ্বংস করে দিতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছিস তুই। দিবা, কোথায় তুমি? আমি মাজেদা খালার বাসায়। তুমি ভালো জায়গাতেই আছো, কারণ এখন যদি তুমি বাসায় থাকতে তাহলে আমার সঙ্গে কথা শেষ করে তুমি মাজেদা খালার বাসায় যেতে। তোমার কথার কিছুই বুঝতে পারছি না আমি আরাফাত। দিবা, আমি খুব স্ট্রেটলি বলছি, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আরাফাত, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? আমি যা বলছি সত্য বলছি। আজ সকালে বাবা চলে যাওয়ার সময় কি বলেছে তুমি বুঝতে পারোনি? দেখো দিবা, মানুষ তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে জীবনে যুদ্ধ ঘোষণা করতে পারে না, নিজের অবস্থানে দাঁড়িয়েই তাকে আসল যুদ্ধ করতে হয়। জানি যে এই জীবন যুদ্ধে তোমাকে আমার পাশে পাবো না, আমারও তো খারাপও লাগে, কারণ একদিন তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। তবে একটা কথা বলতেছি, তোমাকে যদি আমার পাশে পেতাম তাহলে নতুন করে এই যুদ্ধে আমি জয়ী হতাম। আরাফাত, দিবা বলো। আরাফাত, আমি আসছি। খালা, যাচ্ছি আমি দিবা, কোথায় যাচ্ছিস? আরাফাতের কাছে। আর প্রিন্স? তোমার প্রিন্সটি তুই থাকো। দিবা,
আমি আবার ফিরে এলাম। এই দেখো না, যে কাজের জন্য আমি এসেছিলাম সেই কাজটা না করে আমি চলে যাচ্ছিলাম। কেমন ভোলা মন হয়ে গেছি দেখো তো তোমরা। কি কাজ বাবা? বুঝলে বৌমা, এই যে আমার আরাফাত, ওর জীবনের সবচেয়ে প্রিয় একটা জিনিস কি জানো? তিলের নাড়ু। যদি এমনও দিন হয়তো গেছে যে যেদিন ওকে তিলের নাড়ু দেওয়া হয়নি, সে সেদিন স্কুলে যাবে না, গোসল করবে না, পড়াশুনো করবে না, তারপরে এমন এমন সব কাণ্ড কারখানা করতো, শুনলে তো তুমি হেসেই খুন হয়ে যাবে। আমি কিন্তু এখানে আসতেই চাইনি, তোমার শাশুড়ি আম্মা জোর করে আমাকে ঠেলে পাঠিয়ে দিয়েছে। এই যে এটা আমার হাতে দেওয়ার আগে 10 বার শাড়ির আঁচল দিয়ে মুছেছে, মুছে বলেছে তুমি নিজে হাতে গিয়ে আমার ছেলে আর বৌমার মুখে তুলে দিয়ে একটা করে তারপরে এখানে আসবে। ধরো, এখন মনে করো যদি আমি এটা না করতাম আর বাড়ি ফিরে যেতাম, তোমার শাশুড়ি আমাকে বাড়িতে ঢুকতে দিত? বাবা, হ্যাঁ? তুমি না গিয়ে অনেক ভালো কাজ করেছো। জানো বাবা, এখানে না মানে আমি ঠিক বেমানান, মানে আমি ঠিক তাল মিলাতে পারছি না। তাই তাই আমি চিন্তা করেছি বাবা, আমি তোমার সঙ্গে গ্রামে ফিরে যাব। হ্যাঁ বাবা, হয়তো গ্রামে এত চাকচিক্য নেই, কিন্তু গ্রামে আমার মা আছে, আমার শেকড় রয়েছে। আমি গ্রামে ফিরে যাব বাবা। আমরা 3 জন মিলে নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবো বাবা। হ্যাঁ দেখ বাবা, জীবনটা তোর, সিদ্ধান্ত তোর, তোর মন যেটাকে ভালো বলবে তুই সেটাই করবি।